তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু ইলিয়াস স্টেজ ভাই। আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ? একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ? যে ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু ইলিয়াস স্টেজ ভাই, ইলিয়াস ভাই আরেকটু নম মানে নমনীয় হবো? শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হবো? মানে বলেন ঠিক আছে মানে কথা যেগুলো আমরা তো থামাবো না আপনাকে কিন্তু। আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানেন? কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে নিজের আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ি থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে, চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান। আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানায় থাকতে হইত না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই। একটু মনে রাইখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন। আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই আসলে আমি আমি তো আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারব না কারেক্ট। বা হুজুর আপনি জি। কারেক্ট, আপনি কারেক্ট। আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন, ভাই আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত ৳৫০,০০,০০,০০,০০০ টাকার মালিক থাকতাম। বাস্তব। আমি সাক্ষী এটা। আমি জানি। অন্তত ৳৫০,০০,০০,০০০ আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন না আপনারা জানেন, বলেন কারো কাছ থেকে কোন টাকা পয়সা নিয়েছি, চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ, লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে। মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন, তাইলে এগুলিতে যাইতাম না। এখন খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ এই যে আপনারা ৩ জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না? আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার YouTube চ্যানেলে আইনা খাইয়া ফেলবে। আরে ভাই আমি দুনিয়ায় ১ সেকেন্ড বাঁচতে পারব না আল্লাহ না চাইলে। কত এসব বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। তো এগুলো নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক? যদি সত্যি হয় আমি যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। কেউ যদি আসলেই জঙ্গি হয়ে থাকে তাহলে বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল, ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, উনাকে বলা লাগে, উনাকে কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন। জীবনে আপনি জাজ হইতে পারতেন। যেই জায়গায় আপনারা আছেন, ভুলে গেলেন। তো এইজন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যাই নাই। ভাই ৫ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে, "স্যার আপনি এই লোকগুলিরে ছেড়ে দেন।" আরে যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন, "যেকোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয়, এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তারে। কোন সমস্যা নাই। মুচলেকা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নাই, করেন। যেকোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা।" এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে
মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আহ, আরো ধন্যবাদ জানাই, শুক্রিয়া জ্ঞাপন করি যে আপনি আমাদেরকে কথা বলবার জন্য ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য। আমার দুই আজকের অতিথি মেহমান তাদেরকেও অভিনন্দন। আমার ভাই আসিফ আদনান এবং আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম সাহেব ওনাকেও, যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। দেখুন, আসলে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয় যে আজকে 5ই আগস্টের পরেও আপনার আসিফ আদনান কিংবা আবরার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ানো হচ্ছে। এই মানুষগুলো কারা? আমি যদি বলি এই মানুষগুলো কারা, বাংলাদেশে আলেম বা ইসলামপন্থীদের মধ্যে একেবারে কয়েকটা হাতে গোনা কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণপণ রাজপথে লড়াই করেছে, একেবারে সামনের সারিতে ছিল যারা, এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা, এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম। আরেকজনও যিনি আছেন যার নামে মামলা দেওয়া হয়েছে, জাকারিয়া মাসুদ ভাই সম্ভবত, তো উনিও সরকার বিরোধী লোক, আওয়ামী বিরোধী লোক। কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একেবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। হ্যাঁ, এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো। তো এই মানুষগুলো এখন 2025 সালে 5ই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা, কি আশ্চর্য কথাবার্তা। মানে একটা বিষয় দেখেন, মানে এদেশে জঙ্গিবাদ এই টার্ম বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের নেম কিলিং যেটাকে বলে, মানে নির্দ্বিধায় হত্যা করতে পারো, নির্দ্বিধায় তুমি জেলে পড়তে পারো, মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায়। কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও। এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং, এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে। এটার কারণও বলি আমি, আপনি এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সিটিটিসি বলেন, এটিইউ বলেন, ওই যে সেটআপটা ছিল হাসিনা আমলে, রয়ের যে সেটআপটা, এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই। এখনো কিন্তু সেই সেটআপই রয়ে গেছে। সেই সেটআপ থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে। এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি, ওই দিন আসিফ আদনান ভাই, আমি নিজের চোখে দেখছি, এই মানুষটা আমাকে ফোন করেছেন, আমি নিজেও গিয়েছি ঢাকায়। আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন, ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না, এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয়, এত গরম। এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল। সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না। আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ আদনান ভাই, পড়ে আছে রাস্তার মধ্যে, চিৎকার করতেছে ব্যান ব্যান আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই অবস্থা। এবং কি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি আমি আমার নিজের কথা বলতেছি না, এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে। হাসনাত আব্দুল্লাহ নিজেও ফোন করেছেন, আমি ওনার সাথে দেখা করেছি, গিয়েছি। এরা স্বীকার করে যে হুজুর আপনি মাশাল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন করেছেন, আমাদের সাথে ছিলেন। তো আমরা যেই মানুষগুলো এই অবস্থায় ছিলাম, আজকে সেই মানুষগুলো আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা। আল্লাহ না করুক আগামীকালকে আরো 2-4 জন আলেমের নামে, 10 জন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না, এটার গ্যারান্টি কি? মানে এই খেলাটা, এই হাসিনা রেজিমের খেলাটা আজকে 5ই আগস্ট চলে যাওয়ার 1 বছর পরে, প্রায় 1 বছর পরে আবারও আমাদেরকে দেখতে হচ্ছে। আর কিছু কিছু বিষয় না বললেই না। ভাই আমাদের দেশে কিছু কিছু আলেম আছে বুঝছেন, এরা আল্লাহ মাফ করুক, অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলায় পড়লে আল্লাহ মাফ করুক এদেরকে আলেম বলতেও ভুল হয়, এরা খুশি হয়। আর ভিন্ন অঙ্গনের, মানে তার মতাদর্শী না, একটু ভিন্ন মতাদর্শী, জিহাদকে ভালোবাসে, আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত মানুষগুলোকে আর আপনার
অ্যাভয়েড করে চলে। এমনকি তার মতাদর্শের না হওয়ার কারণে, মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সে সেও খুশি। আমি আমার কথাই বলি, আল্লাহ মাফ করুক। আজকে যারা আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার ভাই জঙ্গি মামলা হইছে, এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। আমি ছোট মানুষ রফিকুল ইসলাম ২০২১ সালের মার্চ মাসের ২৮ তারিখ মোদি বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম। আমাকে ৪ ঘন্টা মতিঝিল থানায় এবং পল্টন থানায় আটকে রেখে ৪ ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক আপনার ৮ দিন পর, মানে ১ সপ্তাহ পর আবারও ৬ এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় র‍্যাব। মানে ১ সপ্তাহ ব্যবধানে ২ বার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ আমলে। এবং কি এদেশে অনেক বড় শায়েখ মাশায়েখ, হেফাজতের অনেক বড় নেতা, জামাতের অনেক বড় নেতা বা এই সময় অনেক নেতা ছিল। তাদের মধ্যে আলেমদের মধ্যে ১ম গ্রেফতার হয়েছিলাম আমি। তো আমি যখন গ্রেফতার হই আমার এখনো স্পষ্ট মনে আছে, গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা হবে। সে বলতেছিল, "হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার করা হয়েছে?" আমার তখন মানে একেবারে কোট করতেছি, আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি বলছি যে, মানে কেন বলেন তো? মানে আমিও কৌতূহলী বশত জবাব দিলাম। আমি জানতাম ওরা কি বলবে। বলতেছে, "হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি। আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুররা কি বলে। যদি হুজুররা ওয়াল্লাহি", মানে একেবারে আল্লাহ মাফ করুক, আমার কথা বিশ্বাস করবে জানি। আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে অডিয়েন্স দর্শক শ্রোতাও। একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আছি, মসজিদে বসে আমার মাদ্রাসা মসজিদে। মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে, "হুজুর আপনাকে ধরে আমরা টাচ করছি। যদি বুঝি যে তেমন কোনো হচ্ছে না, তাইলে আমরা সবাইকে ধরব।" একেবারে মানে ১০ দিনের মধ্যে, একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতের সাংগঠনিক সম্পাদক আইজুল হক ইসলামাবাদী ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি, মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি, মুফতি আমির হামজা হুজুর, আরো যত আলেম ওলামা আছে, একেবারে আমাকে কথাটা বলা আর ২-৪ দিন পর থেকে আবার আমাকে দেখায়। প্রতিদিন ১-২ জন করে ধরে আর আমারে টিভির সামনে নিয়ে আমারে বইসা, বইসা দেখায়। যে, "এই যে দেখেন আজকে আরো ২ টারে ধরছি।" বলছিলাম না যে আপনারা ২ একটা বাস্তবতা হলো যারা মনে করে যে এই আসিফ আদনান কিংবা রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, মাহমুদ হাসান গুনবী বা এই জাতীয় যারা কিনা দাওয়া জিহাদের পক্ষে কথা বলে, হ্যাঁ? তো এদেরকে কোনো কিছু করে ফেললে যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয়, সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না। আরে ভাই আমরা আমেরিকা বলেন, ভারত বলেন, এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার না। এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম। এই দাড়ি টুপি, এই ইসলামী মূল্যবোধ, এই ইসলামী শরিয়া, এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু। এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো, তারপরে মৌলবাদ বলে ধরবো, তারপরে রাজাকার বলে ধরবো। একটার পর একটা ট্যাগিং দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরবো।